গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 10:30। তো এখানে এসে বসছি হাওয়ার তলায়, একদম পাখা চালিয়ে নিচে বসছি। আমরা না বেশিরভাগ সময়টা নিচেই বসি। তো আগে তো মাদুরটা পেতে বসতাম, এখন মাদুরও আর পাচ্ছি না, একদম সিম্পল নিচে বসছি আর বসে বসে খবর দেখছি। অয়ন চলে গেছে বাজারে, তো বাজার করে নিয়ে আসুক। আজকে অফিস আছে, কিন্তু আজকেও বাড়িতেই থাকবে। আজ খাওয়া দাওয়া সেরকম পাঠ নেই। আজকে সকালবেলা ভাবছি ব্রেকফাস্টে একটুখানি চিড়ে বানাবো সবজি দিয়ে। এবার নারকোল আনতে বলেছি অয়নকে, বলেছি তুমি একটু নারকোলও নিয়ে এসো। তো অয়ন আসুক, আমি ওই সমস্ত কাজটা ছাড়লাম, ঘরের কাজগুলো হয়ে গেছে। আর এখন গরম জল নিয়ে বসেছি। এই দেখো, এরকম তামার বোতলে গরম জল, হালকা গরম জল, এমন না যে খুব মারাত্মক গরম। আর সুপ্রিয়া দি, আপনি আগের দিন জিজ্ঞেস করছিলেন যে লোহার কড়াইয়ে রান্নাটা মমি ওগুলো তো কালো হয়ে যায়, মানে কালো কালো হয়ে যায় অনেক সময়। তো সেটা আপনি জিজ্ঞেস করেছিলেন, তো আমি আপনাকে বলে দিচ্ছি যে লোহার কড়াই না, ওই কারণে আমিও ইউজ করতাম না, তুলে রেখে দিয়েছিলাম। তো এখন কি হয়েছে, লোহার কড়াইতে রান্না করা খুব ভালো। ওই যে কালো কালোটা যেটা হয় ওটাই হচ্ছে আয়রন, ওটা শরীরের জন্য খুব ভালো। যাদের আয়রন ডেফিসিয়েন্সি না, তাদের লোহার কড়াইতে রান্না করে খাওয়া অবশ্যই উচিত। আর আমি আরেকটা জিনিসও দেখেছি, লোহার কড়াইতে না রান্না করলে পরে একটু গন্ধ গন্ধ মতনও হয়, কোনো রান্না আসে তার টেস্টটাও চেঞ্জ হয়ে যায়। ওটা কেন হয় জানেন তো, লোহার কড়াইয়ের মধ্যে খাবারটা যদি আপনি রেখে দেন, রান্না ঠান্না করে, ধরুন আপনি রেখে দিয়েছেন খাবারটা, মানে আপনাকে রান্না করে ইমিডিয়েটলি বাটিতে ট্রান্সফার করে দিতে হবে, তাহলে দেখবেন লোহার কড়াইতে রান্না কোনো খারাপ হবে না, কালোও হবে না। আর একটু তো কালারটা চেঞ্জ হবেই, কারণ লোহার কড়াইতে রান্না করছেন। ওটা কিন্তু খুব উপকারী, ওই যে কালারটা যে চেঞ্জ হচ্ছে, একটু কালচে কালচে কালারটা আসছে, ওটা কিন্তু খুব উপকারী, ওটা শরীরের জন্য খুব ভালো, ওটাই হচ্ছে আয়রনটা। ওর জন্য তো আগে আমি অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করতাম, আমার অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে। কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াইটা না ননস্টিকের কড়াইয়ের থেকেও বিষ, ওই যে রান্নাটা চলছে ওই প্রসেসটাই বিষ। তো আমি এখন আর অ্যালুমিনিয়ামের কড়াই একদম ইউজ করি না, সবসময় লোহার কড়াই ইউজ করি। লোহার কড়াই এত ইউজ করি, ননস্টিকও আমার প্রয়োজন পড়ে না, ইউজই করি না। এবার লোহার কড়াইটার একটাই সমস্যা কি, আমি ইন্ডাকশানে ইউজ করতে পারি না। এবার তার জন্য কাস্ট আয়রনের যে ওই যে লোহার কড়াইগুলো, ওগুলো এখন নতুন নতুন বেরিয়ে গেছে, ওগুলোর বেসটা হচ্ছে নিচের এটা হচ্ছে ইন্ডাকশানে ইউজ করা যাবে। তো আমার ঘরে ওরকম কোনো কড়াই নেই, ওরকম যদি কিনে নিতে পারেন তো ইন্ডাকশানে ইউজ করতে পারবেন। কিন্তু আদারওয়াইজ আমি লোহার কড়াইতে রান্না করতে খুব ভালোবাসি। আর রান্নাটা কড়াইতে রেখে দেবেন না, রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাটিতে ঢেলে দেবেন। আর একটু যদি কালারটা চেঞ্জ হয় না, ওটাতে কোনো অসুবিধা নেই, ওটাই তো আয়রন, ওটাই তো আপনার শরীরে ঢুকবে, ওটাই তো উপকারী, ওটাই তো আপনার আয়রন ডেফিসিয়েন্সিটা দূর করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন করব পোহা। তো এর জন্য নারকোল, আলু, গাজর এগুলো কেটে নিয়েছি, একটু লঙ্কাও নিয়েছি। রান্না করব পিনাট অয়েলে, কোল্ড প্রেস। তো দেখো বাদাম ভাজা মোটামুটি হয়ে এসছে, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। বাদামটা শুকনো লঙ্কাটা আরেকটু ভেজে নিয়ে তুলে রাখবো। দেবো একটু তেজপাতা, একটু জিরে। এবার সবজিগুলো দিয়ে দেবো। দেখো নুন হলুদ দিয়ে ভালো করে গাজর আর আলুটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে না চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা ধুয়ে রেখে দিয়েছিলাম, নুন মিষ্টি দিয়ে দিয়েছি। দেখো ঘি নিলাম, একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে পোহার টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায়, তো ঘি তো অল্প একটু দিতেই হবে। তো আমি এটা পোহার উপর দিয়ে দিয়েছি, আর একটুখানি জলের ছিটে দিয়েছি, কারণ চিড়েটা তো অনেকক্ষণ আগে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এই জন্য একটু জলের ছিটে দিলাম, নইলে বড় ড্রাই হয়ে যাবে। কিশমিশটা নিয়েছি, দেখো জলে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশের মধ্যে নোংরা থাকে, তো কিশমিশ দিয়ে দেবো। এবার এটাকে একটু ঢেকে দেবো, দুটো কিশমিশ আমি খেয়েও নিয়েছি। এবার একটু ঢাকা থাক, লাস্টে একদম বাদাম ভাজাটা আমি এর মধ্যে অ্যাড করবো গ্যাসটা অফ করার পর, নইলে বাদামটাও না নেতিয়ে নেতিয়ে যাবে। তো চিড়ে দেখো একদম হয়ে গেছে, বাদাম ছড়িয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু এক্সট্রা নারকেলের কুচো ছড়িয়ে দেবো। ব্যাস, এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম। ফার্স্টেই অয়নকে দিয়ে দেবো, এই প্লেটটাতেই দেবো। থালাটাতে দিলে না ছড়িয়ে দিলে সুবিধা হয়। তো এই হচ্ছে অয়নের, আর এই হচ্ছে আমার বাটি। নিয়ে এসেছি চিড়ে, টেবিলে এনেছি। আজকে দেখো চা নেই, কিন্তু আজকে আর চা খেতে ইচ্ছে করছে না গরমে। আর আমার যেহেতু চা খাওয়ার নেশাও নেই, তাই ওরকম রোজ রোজ অত চা খাওয়া হয় না, গরমকালে বিশেষ করে চাটা অত খাওয়া হয় না। তো যাই হোক চিড়ে এনেছি। আজকে আমার ওই চ্যানেলেও খাওয়ার ভিডিও যায়নি, কারণ আমি কালকে এডিট করতে ভুলে গেছি, আর আমার কাছে অনেক অনেক ভিডিও থাকে না, একটা দুটো থাকে। এই দেখো আজকে খাওয়া দাওয়া হবে না, আজকে কিন্তু কোনো ভিডিও নেই আমার, মানে আজকে কিন্তু আমি ভিডিও বানাতেই পারবো না, পোস্ট করা তো দূরের কথা। তো আগের দিনের ভিডিও রয়েছে,
সেটা পোস্ট হবে কালকে। আজকে আর আমি ভিডিও মানে এডিটই করতে পারিনি কালকে। তো চলো চিড়েটা খাওয়া যাক। হুম হুম আর লঙ্কা তোমার পাতে মারাত্মক গরম পড়েছে, মারাত্মক গরম। তার মধ্যে এক একটা যেন আমি নিউজ পাচ্ছি না, শুনে তো মাথায় হাত। বাংলাদেশে এরকম হয়েছে, বাংলাদেশের নিউজটা আমি আজকে পেয়েছি। তোমরা কবে পেয়েছো আমি জানি না, কবে ঘটেছে তাও জানি না। এইমাত্র জাস্ট দেখছিলাম রান্না করতে করতে। আমি একটা জিনিস এমন দেখি না, মানে আমার মাথা ঘুরতে থাকে, এর জন্য আমি কোনো কিছু দেখি না। আজকে এসটিপির হেভি আওয়াজ হচ্ছে, হেভি আওয়াজ। এই জন্য আমি কোনো খবর কোথায় কি চলছে না চলছে আমি কিচ্ছু জানতেও চাই না। আমার আমার কিচ্ছু এটা যায় না, যা হচ্ছে হচ্ছে, যেখানে যেরম হচ্ছে হচ্ছে। আমরা না কি করে জানো তো, উপরে উপরে সব কিছু পাল্টাতে চাই। আমরা সব কিছু দেখবে উপরে উপরে পাল্টাতে চাই, কোনো কিছুর ভিতরে আমরা ঢুকতে চাই না। কোনো কিছু যেটা আমি গোড়া থেকে সমস্যাটা দূর করব চাই না। তো যাই হোক, সমস্যা হবেই, কিচ্ছু করার নেই। ওদিকে কলকাতাতেও ভোটটা ভালোভাবে হয়ে যাক। কলকাতার ভোটের ওখানে তো ওই সময় তো মায়েদেরও তো একই সময় সব ভোট হবে না? সব কলকাতার দিকে সব শুকনো লঙ্কা মাথাটা না আমার ঘুরছে। এখন কটা বাজে জানো? একটা। তোমার সাথে আবার দেখা হচ্ছে আমার একটার সময় খাবার নিয়ে বসছি। এর মাঝখানে কিচ্ছু খাইনি, একটা কলা খেয়েছি আর একটা আম কেটেছিলাম, আমি আর অয়ন হাফ হাফ খেলাম। এই রান্না করতে করতেই খেলাম। অয়ন তো কাজে বসে গেছে, খিদে পাচ্ছে, খিদেতে মাথাটা ঘুরছে। সবজি খুব বাজে অবস্থা। এও এখন এত গরম পড়ে গেছে, এত গরম। এবার শুনবে কারোর হিট স্ট্রোক হচ্ছে, এটা ওটা সেটা। এরপর তো টেম্পারেচার আরও বাড়বে, আরও বাড়বে টেম্পারেচার। মানুষে কি করবে, কি করে যে বাঁচবে। এবার ধরো তুমি যদি গোড়ায় সমস্যাটা যদি তুমি না ইয়ে করো, কি করে হবে? এবার ধরো আমি এসি চালাচ্ছি, তোমাকে বলতেই পারো যদি তুমি এসি চালাচ্ছ, এসি চালিয়ে তো তুমি অ্যাকচুয়ালি টেম্পারেচারকে আরও নষ্ট করছো, টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছ। প্রকৃতি পরিবেশ দূষণ হচ্ছে এসিতে, তাই না? আমরা যখন সাধারণ জনতা এসি চালাই, এতেও কিন্তু পরিবেশ দূষণ হয়। এবার না করে আমরা কি করব? আমরা তো মরে যাবো এই গরমে। তাহলে মেন কোথায় সমস্যা? পুকুর ডুবিয়ে দিচ্ছে, ঝিল ডুবিয়ে দিচ্ছে, জলাশয় নেই। এরপর তো মানুষ জল না খেতে পেয়ে মরবে। সমুদ্রের জল খেয়ে বাঁচবে? সব পুকুর ডোবা সব সব কিছু বুঝিয়ে দিচ্ছে। এদের আমরা নিয়ে মাথায় নিয়ে নাচানাচি করি। সরকার আগে চেঞ্জ হতে হবে, ঠিকঠাক লোক আসতে হবে, এমন সরকার আসতে হবে যে কিচ্ছুকে ভালোবাসতে হবে না, একদম রাগী, কিন্তু সে পরিবেশকে ভালোবাসবে। পরিবেশ বাঁচবে তবে মানুষ পশু পাখি সবাই বাঁচবে। আর পশু পাখির জন্য তো আমরা মরে যাচ্ছি না, আমাদের জন্য পশু পাখি ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমি যখনই ইউটিউব খুলি বা ধরো ইনস্টাগ্রাম খুলছি, আমি সবসময় দেখতে পাই ছাদের উপর খেতে দিচ্ছে, সব পাখিদের খেতে দিচ্ছে, জল দিচ্ছে, স্নানের জল রাখছে, এবং সবাই সবাইকে বলছেও যে এগুলো এগুলো করুন, পাখিদের ভালো হবে, পশু পাখিকে খাওয়াও। কিন্তু আমার কথা একটাই, এগুলো তো আমরা উপরে উপরে করলাম, আর অ্যাকচুয়ালি কাজ কখন করব আমরা? আমরা কবে সচেতন হব? পশু পাখি, ছোট ছোট পাখি পশু, ওরা আমাদের কাছে কেন আসবে? পাখিরা এসে কেন আমার ছাদে স্নান করবে? ওই ওই অল্প একটু প্লেটে জল রাখবো, ওই জলে স্নান কেন করবে পাখি? পাখি আমার হাত থেকে খাবার কেন খাবে? কেন গাছে ফল হচ্ছে না? কেন গাছ নেই? গাছ কেটে ফেলছে, একটা পুকুর নেই, নদী নালা কিচ্ছু নেই, পাখিগুলো সব মরে যাচ্ছে গরমে, তাই নয় কি? রাস্তা দিয়ে গরুগুলো যাচ্ছে, না খেতে পেয়ে মরে যাচ্ছে, ডাস্টবিন খাচ্ছে, সেই গরুর দুধ আবার আমরা খাচ্ছি, তাই না? তো এগুলো বুঝতে হবে। আমি অয়নকে সবসময় বলি, তুমি যখনই অফিসে যাবে না, তোমার যতই দেরি হোক, এক তো তোমার অফিসে যাওয়ার কোনো টাইমের ব্যাপার নেই যে আমার এই টাইমে পৌঁছতেই হবে। তুমি যখনই দেখবে না রাস্তার ধারে গরু, ছাগল, কুকুর, কুচবি থাকুক, তুমি কিছু না কিছু খাওয়াবেই। আর অয়ন কিন্তু খাওয়ায়, অয়ন সব সময় কলা কিনে খাওয়াবে গরুদের, তারপরেতে হচ্ছে শাক পাতা কিনে খাওয়ায়। অয়ন আবার খুব শাক খাওয়ায় গরুদের, শাক কিনে কিনে খাওয়ায়। আগের দিন পেঁয়াজ কলি শাক খাইয়েছে একদিন। অয়ন আমাকে সেদিনকে এসে বলছে যে জানো মম্মি, একটা গরু এসছে, গরুকে তুমি খাওয়াতে গিয়েছিলে না, গরুটা অয়নের খাতে খায়নি, জানো খাচ্ছে না, ও গিয়ে ডাস্টবিনই খাচ্ছে। কি অবস্থা!
আর যত অয়ন কাছে যাচ্ছে গুতিয়ে দিতে আসছে অয়নকে। ওরাও এখন ইউজ টু হয়ে গেছে, জানো, ওরাও ইউজ টু হয়ে গেছে। তাও আমি অয়নকে বলি যে না তুমি তাও খাওয়াবে। মাঝে মাঝে অয়ন নাকি আবার অফিসে যাওয়ার সময় গরু খুঁজে বেড়ায়, কলা হাতে নিয়ে গরু খুঁজে বেড়াচ্ছে। আমি বলছি না তুমি দেখতে পেলে কিনে, বলে তার সব জায়গায় কি দোকান থাকে, ধরো গরু আছে দোকান নেই, তাই আমি আগেই কিনে নিই, এইরকম করে অয়ন। আবার ধরো কলা টলা কিনে নিয়ে চলে গেল অফিসে, গরু দেখতে পেলো না, দুটো কলা খেয়ে নিল, 2টো প্যাকেট হইলো, ফেরার সময় হয়তো আবার খাইয়ে দিল, এগুলো করে। কুকুর দেখলে বিস্কিট খাইয়ে দেয়, এগুলো করি। কি করব এখানে যেন কুকুরকে যদি আমি একটুখানি ভাত বা তরকারি কোনো কিছু দিই, এগুলো কিন্তু অ্যালাউ নেই এখানে, আমাদের এখানে তো একদম অ্যালাউ নেই, একদম না। স্ট্রিট ডগ নট অ্যালাউ আমাদের এই জায়গায়। 4-5 নম্বর কুকুর দেখতেই পাবে না। তাও যেন কখনো কখনো আমাদের একদম যে মেন গেটে সিকিউরিটি বসে থাকে, ও মাঝে মাঝে একটু কুকুরগুলোকে ডাকে, একটু ঝড় বৃষ্টি হয় না তখন একটুখানি নিয়ে বসে, ওকে একটু থাকতে দেয়। আবার আমাদের দেখলেই সিকিউরিটি খুব ভয় পেয়ে যায়। একদিন আমি বলেছি না তুমি ভয় পেও না, তুমি যা কাজ করছো ভালো কাজ করছো, ওদের একটু সাইডে শেল্টার দাও। আমাদের মেন ডোরের উপর তো বিশাল বড় যে উপরে স্ল্যাব দেওয়া থাকে, তার উপরে লাইটিং সব এগুলো করা আছে, ওর তলায় সে কুকুরগুলো মাঝে মাঝে বসে, আমি থাক বসুক, কিন্তু আমরা গিয়ে কোনো বাড়াবাড়ি করতে পারবো না, ঠিক আছে? তো এখানে এজেন্সি আছে, খাবার দিয়ে যায়, এবার ওদের কী হয় বলো, একবেলা খাবার দিয়ে যায়। তো এই হচ্ছে সমস্যা। ব্যাঙ্গালোরে তো কুকুরগুলো একটু যে ড্রেনের, আমরা কলকাতায় দেখতাম, দেখবে ড্রেনের মধ্যে কুকুরগুলো গিয়ে বসে আছে, পুকুর নেই, সাইডে ড্রেন আছে, জল আছে, সেখানে গিয়ে বসে আছে। ব্যাঙ্গালোরে সেও পাবে না, জল পাবে না তুমি কোথাও, জলই নেই। তো বুঝতে হবে আমাদের গোড়ায় সমস্যা, সেগুলোকে ঠিক করতে হবে। কোথাও যদি পুকুর বোঝাচ্ছে একদম ধরে পিটিয়ে দাও, কোনো পুকুর টুকুর বোঝানো হবে না, কোথাও কোনো ঝিল পুকুর নদী নালা কোনো কিচ্ছু কোনো ধরা হবে না, হাত দেওয়া হবে না, তাই না? গাছ কেটে ফেলছো আর আমাদের বলছো এসি চালাতে না। এদিকে বড় লোক, বড় বলিউডের সব তারা সব একেবারে সব কিছু ধ্বংস করে দিচ্ছে, ওরা বেশি করে ব্যবহার করে, কনজিউম করে। ওরা যত বড় লোক তারাও বেশি করে কনজিউম করছে। আমরা তো একটা ঘরে এসি লাগাই, 2 ঘন্টা চালাই। বড় লোকদের ঘরে দেখবে যারা টপ বড় লোক, বিজনেসম্যান, হ্যাঁ আমি ইউটিউবের মধ্যেই দেখি, ঘরে কেউ নেই, এসি চলছে, ঘরে কেউ নেই, আবার বলছে আমার ঘরগুলোতে তো সব ঘরে এসি চলে, সারাদিন এসি চলে আমার ঘরে, আমার তো মাসে বিল আসে 20,000 টাকা, 25,000 টাকা, এরকম করে শোনায়, লোক শোনায়। ইউটিউবার তারা কিন্তু বড় বড় ফিল্ম স্টারও নয়, ইউটিউব করে পয়সা করে আবার ব্যবসা করে আবার এগুলো করছে, 2-3টে বড় গাড়ি, যা খুশি করছে, যা খুশি। আর তবে সাধারণ লোক একটা ঘরে একটা এসি চালাচ্ছে বা কি চালাচ্ছে, অমনি এসে বলবে। এটা শুধু আমি তো যখনই টিভি খুলি সব টপ ইউটিউবারদের দেখি গেম খেলে ইউটিউবার হয়েছে, গেম খেলছে, তাদের বাড়িঘর দেখলে আমি হাওয়া হয়ে যাই। বলছে লিভিং রুমেও গাড়ি, শোয়ার রুমেও গাড়ি, সব জায়গায় একটা করে বিশাল বড় সব বিদেশি গাড়ি, তাই না? এরা যা কনজিউম করছে, এরা যেভাবে নিচ্ছে পৃথিবী থেকে, এরা কি করে শোধ করবে? 2 দিন বাদে যদি আমি শুনি কিছু একটা হয়ে গেছে, আমি কেন দুঃখ পাবো না দুঃখ। তোমাকে সচেতন হতে হবে, ঠিক আছে? এই গরমের মধ্যে এখানে বসে খাচ্ছি, এখানে বসে থাকি সারাক্ষণ, অয়ন এখানে বসে কাজ করে, তবু এসি রুমে যায় না। আমি বলি এসিটা চালিয়ে দাও, বলে না থাক, পরে ও যখন দরকার পড়বে তখন চালিয়ে নেবো। কখন চালাবো? আর আমাদের পাশের বাড়িতেই দেখো সারাদিন এসি চলছে, সারাদিন 3টে ঘরে 3টে এসি চলছে, ঠিক আছে? তো তুমি ওইভাবে কাউকে কিছু করতে পারবে না। আমি এক মুঠো ভাত না খেয়ে উঠে গেলাম, তোমাকে বলছে দিয়ে তুমি খাচ্ছ না, ওই খাবারে কত লোকের পেট ভরবে? কত লোকের পেট কেন ভরবে ওইটুকু খাবারে? কেন আমি ফেলে ছড়িয়ে খাবো না? আমার এই অধিকার আছে ফেলে ছড়িয়ে খাওয়ার, কেন খাবো না? কেন এত জনসংখ্যা বাড়ছে বলো? কেন তো জনসংখ্যা বাড়ছে? থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, গাছপালা কেটে ফেলছো, চাষের জায়গায় বিল্ডিং উঠছে, চাষের জায়গা বন্ধ করে দিয়ে বিল্ডিং তুলছো, চাষ নেই, খাবার নেই, গাছ কেটে ফেলা হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, চাষিরা ঠিকঠাক সময় বৃষ্টি হচ্ছে না, চাষিরা ঠিক সময় ফসল ফলাতে পারছে না। কত চাষিরা বছরের পর বছর শুনছি আত্মহত্যা করছে, এটা করছে, সব চাষিরা নিজেদের জীবন দিয়ে দিচ্ছে, এটা ওটা সবসময় শোনা যাচ্ছে। কেন হচ্ছে এগুলো আটকাতে হবে না? কোথাও একটা ঝিল বন্ধ করে দিয়ে একটা বিশাল বড় শপিং মল তৈরি হয়ে গেল, কালকে থেকে তোমরা সবাই সেই শপিং মলটাতে যাবে, আমিও হয়তো যাব। এবার বলো কি করে সেই জায়গার উন্নতি হবে, কি করে ক্লাইমেট চেঞ্জ হবে না?
কি করে আমরা কেন মরবো না বলো? আর কেন ওরা করবে না? যাদের উপর আমরা দোষ দিই যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে ওদের দোষে, ওরা সব কিছু পুকুর নদী বুঝিয়ে দিচ্ছে, আমরাও তো এর জন্য রেসপন্সিবল, তাই না? আমরাও তো শপিং মলটাতে যাবো, ওই হাবসটাতে যাবো, গিয়ে বসবো, আনন্দ করব। আমাদের ঘর ভালো লাগে না, ঘরের খাবার ভালো লাগে না, আমরা সারাক্ষণ বাইরের খাবার খেতে ভালোবাসি, তাই না? আমরা বলি আমাদের ছেলে মেয়েদের মধ্যে পুষ্টি নেই, নিউট্রিশন নেই। ছেলে মেয়েদের মধ্যে কী করে নিউট্রিশন হবে? সারাক্ষণ ওরা বাইরের খাবার খায়, বাইরে খাবার খেতে ভালোবাসে। আবার অনেকে বলে আমার বাচ্চাটা একটুখানি না বাইরের পিজা বার্গারটাকে খায়, খেয়ে একটু পেটটা ভরায়, ঘরে খাবার তো খায় না, অন্তত কিছু তো খাচ্ছে। এই কিছু খাওয়ার ফল একদিন বুঝবে কি হবে, সেদিন বুঝবে। শুধু তুমি কাঁদবে, সত্যি বলছি, শুধু তুমি কাঁদবে, আর কেউ কাঁদবে না। হয় বলো ও খুব দুঃখ হলো, আর কেউ কাঁদবে না, তুমি কাঁদবে, তাই না? এগুলো বুঝতে হবে। রাস্তাঘাটে এত লোকজন, এত কেউ কারুর কোনো পরোয়া নেই, কিচ্ছু পরোয়া নেই। ঠিক আছে, যতদিন এখানে পাচ্ছি থাকছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি গাছ ফাছ সব কেটে দিচ্ছে। কি বলবো, কোথায় বলবো? সবাইকে মিলে বলতে হবে, টুইট করো, টুইট করো, তখন সেখানে সবাই মিলে এসে জনসাধারণের ইয়ে বাড়াও, কি বলে জানো, মতামত ইয়ে করো। এগুলো আমরা করতে পারি, তাই না? যেখানে দেখছো অন্যায় হচ্ছে, কোনো ঝিল বুঝিয়ে দিচ্ছে, সেখানে কিছু একটা তৈরি হচ্ছে, বন জঙ্গল কেটে দিয়ে হাবস তৈরি হচ্ছে, সেখানে যেও না, তুমিও সেই পাপের মানে ভোগীদার। আমি তো যাবো না, সত্যি বলছি, আমি যাবো না ওরম জায়গায় গিয়ে আনন্দ করবো না। আমি তো থাকিও ঘরে এমনিতে, আমি যাবো না কদাপি। তো এগুলো সবসময় বুঝতে হবে যে কোথায় কি হচ্ছে, কেন কেন আজ এই অবস্থা। মেন জায়গাটাতে হাত দিতে হবে, মেন জায়গাটা ধরতে হবে। ছোটোখাটো জায়গা থেকে শুরু করো। পাশে দেখবে পুকুরটা বুঝিয়ে দিচ্ছে, একদম গিয়ে ধরে পিটিয়ে দাও, কোনো পুকুর টুকুর বোঝানো হবে না, সেই নিয়ে আন্দোলন করে দাও। এইভাবে করতে হবে। গাছ লাগিয়ে দাও, বিশেষ করে জাম গাছ, আম গাছ, আর হচ্ছে তোমার সজনে গাছ। এগুলোতে তোমরা ফলও পাবে, পাখিও ফল খেতে পারবে। আর আরেকটা কি জানো তো, এই গাছে অক্সিজেনও খুব ভালো পাবে তোমরা, রাস্তাঘাট দূষণমুক্ত থাকবে এই সব গাছে। ধরো যেসব গাছ এখন লাগানো হয় রাস্তার ধারে ধারে, ওই গাছও খুব ভালো, বড় বড় গাছ, ওই গাছে কিন্তু অক্সিজেন বাড়ে, ওই গাছের খুব ভালো, হাওয়া বাতাস ভালো। কিন্তু ধরো তুমি যদি তোমার বাড়ির আশেপাশে সব জায়গায় ধরো একটু ফাঁকা জায়গা পেলে সজনে গাছ লাগিয়ে দাও, আম গাছ লাগিয়ে দাও, জাম গাছ লাগিয়ে দাও, দেখবে তুমি জামও পাবে, ফলও পাবে, আবার ওদিকে সজনে ডাঁটাও নিয়ে আসবে, সজনে ফুলও খেতে পারবে। আর এই গাছগুলো না পরিবেশ দূষণের জন্যও, মানে পরিবেশ দূষণ রোখার জন্যও কিন্তু খুব উপকারী, খুব উপকারী। অক্সিজেন বাড়াবে, পরিবেশকে ঠিক রাখবে, আর তার সাথে পাখিগুলোও বেশ ফল ফল খেতে পারবে গাছে, খুব ভালো হবে। কাঠবিড়ালি পাখি সব এসে বসতে পারবে। তো এগুলো করতে হবে আমাদের। এগুলো যদি আমরা করতে পারি তবে অনেকটা পরিবেশের জন্য কিছু করতে পারবো। আমি এখন এমন সরকার চাই, আমি ব্যক্তিগতভাবে এমন সরকার চাই যে শুধু পরিবেশের কথা সবার আগে ভাববে, মানুষ নয় পরিবেশ। মর্গে এত এত মানুষ গজাচ্ছে, সব ধ্বংস করে ফেলছে মর্গে। আবার বলছে ধরো একটা জায়গায় আসছে, একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, ওখানে ধরো কুকুর আছে, পায়রা আছে, পশু পাখি আছে, সবাইকে তাড়িয়ে দিচ্ছে, তাড়িয়ে দিয়ে ওখানে ফ্ল্যাট তৈরি করে ফেলছে, কুকুরগুলোকে পর্যন্ত তাড়িয়ে দিচ্ছে। ওরা কোথায় যাবে, কোথায় যাবে কুকুরগুলো? ওরা স্ট্রিট ডগ, ওরা তো ওখানেই ছিল এতদিন ধরে। তুমি এত লোক সংখ্যা বাড়িয়েছো, তোমার জন্য ওই কুকুরগুলোকে ওই জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, যেহেতু ওর কোনো সরকার নেই, ওর কোনো আইন নেই, ওর কোনো নেই। তো ওই কুকুরগুলো কোনো সুপ্রিম কোর্ট নেই, হাইকোর্ট নেই, ওদের এখান থেকে তাড়িয়ে দিচ্ছ তুমি। কোথায় যাবে ওরা? হচ্ছে না, এবার নিয়ে এবার কিছুদিন বাদে না খেতে পেয়ে, জল না পেয়ে, রোদের মধ্যে কষ্ট পেয়ে ওরা পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। তারপর ওদেরকে তুলে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছো। খুব ভালো করেছো, একদম করেছো। সত্যি তো তোমার বাচ্চাকে কামড়ে দেবে, তোমাদের কামড়ে দেবে, ওরা কিন্তু সত্যি করবেও, কামড়েও দেবে, ওরা কামড়েও দেবে। কিন্তু জানো তো, তোমরা যেভাবে জনসংখ্যা বাড়াচ্ছ তারও একদিন ফল আসবে। মানুষই কিন্তু দেখো করোনায় মরছে, রোগ ভোগ এগুলো সব মানুষেরই হচ্ছে, তাই না? কর্ম, সব হচ্ছে কর্ম। তুমি যা কর্ম করবে না তার রেজাল্ট তোমার কাছে আসবে। আমি গৌতম বুদ্ধদেবের একটা গল্প, মানে আমি তো সবসময় বলি যে আমি গল্প পড়ি না, কিন্তু হ্যাঁ পড়ি, কিছু কিছু জিনিস পড়ি, খুব ভালো লাগে, টিভিতেও দেখি। তো গৌতম বুদ্ধের একটা গল্প আমি সবসময়, এটা আমার মাথার মধ্যে চলে, আর আমি যেটা পড়ি বা যেটা করি সেটা সবসময় আমি ফলো করার চেষ্টা করি। গৌতম বুদ্ধের উপর দিয়ে যখন একটা বড় পাথর ফেলে দেওয়া হয়েছিল ওনাকে হত্যা করার জন্য, গৌতম বুদ্ধকে, পাথরটা ওনার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিল। তো ওটা তো উপর দিয়ে গড়াতে আসছিল। বুদ্ধদেব কিন্তু জানতেন যে ওটা আমার দিকে মারা হয়েছে। উনি ওখান থেকে পালিয়ে যাননি, ওখানে ধ্যানে বসেছিলেন চুপ করে। বলছেন আমি যদি ঠিকঠাক কর্ম করি না, ওই পাথরটা আমাকে মারতে পারবে না।
তো পাথরটা তো উপর থেকে ফেলা হয়েছিল গৌতম বুদ্ধের দিকে, উনি নিজে নিচে বসে ধ্যান করছিলেন, উনি ওখান থেকে পালিয়ে যাননি, পাথরটা এসে ওনার সামনে এসে দাঁড়িয়ে গেছে, সামনে এসে এরমভাবে আটকে গেছে। আমাদেরও কর্ম তাই, জানো তো, আমাদের দিকে যে যত বড় পাথরই মারুক, তুমি আজকে আমার নামে যা খুশি বলে নাও, যা খুশি করে নাও, আমাকে তো সেই নিয়ে চলবে আর সেই আমাকে আটকাবে, তাই না? আর কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমাকে কত লোক এসে বলে তুমি কত বড় বড় কথা বলো। হ্যাঁ, আমি বড় বড় কথা বলি, আমি বড় বড় কাজও করি, তুমি জানো না আমি জানি। সে আমাকে রাখার রাখবে, সে আমাকে মারার মারবে, তুমি আমাকে রাখবে না, তাই না? তুমি আমার কিচ্ছু করতে পারবে না সে যতদিন আমাকে রাখবে। তো কর্মটা খুব ইম্পর্টেন্ট। তুমি কি কর্ম করছো, তুমি কি বলছো, তুমি কি খাচ্ছ, তুমি কি নিচ্ছ পৃথিবী থেকে, তুমি কতটা নিচ্ছ, কি করছো। তো আমি এটা সবসময় মনে রাখি, গৌতম বুদ্ধের দিকে যখন পাথরটা ধেয়ে এসেছিল, ওরা কিন্তু কিছু করতে পারেনি। আমার যখন অনেক সমস্যা আসে না লাইফে, অনেক বড় বড় সমস্যা আমি তো দেখি, তোমরা বুঝতেই পারছো আমি মানুষটা যেরকম, আমার মুখ মুখ থেকে যেরকম বেরোয় কথা, তো বুঝতেই পারছো আমার জীবনটাও কিন্তু খুব একটা সহজ সাদা নয়। আমার লাইফে অনেক প্রবলেম আসে, আমি অনেক প্রবলেম ফেস করি, কিন্তু যখন আমি এই প্রবলেমগুলোর সামনে এসে দাঁড়াই না, তখন আমার গৌতম বুদ্ধের ওই গল্পটা খুব মনে পড়ে। একদম সত্য বলছি, যে আমি যদি আজকে এটা ডিজার্ভ করি না, তুই এসে আমাকে করে দে শেষ, আমি আর কেউ বাঁচাতে পারবে না। যদি আজকে আমার প্রকৃতি যদি আমাকে না বাঁচায়, পৃথিবী থেকে যদি আমার চলে যাওয়ার হয়, আমার যদি কোনো ক্ষতি হওয়ার হয়, কেউ আমায় বাঁচাতে পারবে না, বন্ধু বান্ধব কেউ না। কালকে রাস্তায় কোনো সমস্যায় পড়লে তোমার বন্ধু বান্ধব তো ওখানে থাকবেই না। তুমি যে জনমত তৈরি করছো, তুমি একটা টিম তৈরি করে সবসময় সেফ থাকো, বন্ধু বান্ধব মিষ্টি মিষ্টি কথা, কালকে যখন তুমি রাস্তায় পড়বে, রাস্তায় কোনো সমস্যা হবে, কেউ তোমায় বাঁচাবে না, বাঁচাবে শুধুই তোমার কর্ম। তো আমি এটা সবসময় ভাবি, সবসময় যখনই কোনো সমস্যায় পড়ি না, যে গৌতম বুদ্ধের গায়ে কিন্তু এই পাথরটা লাগেনি। অত বড় একটা বড় পাথর যখন উপর থেকে ফেলা হয়েছিল ওনাকে মারবে বলে, ওনার গায়ে লাগেনি, পাশে এসে দাঁড়িয়ে গেছিলো। আমারও যদি কর্ম সেরকম হয়, পাথর আমার গায়ে লাগবে না, পাশে দাঁড়িয়ে যাবে। তো তাই আমি বড় বড় কথা বলি, বড় বড় কথা বলার জন্য দম চাই, তাই না? বলার জন্য দম চাই। অবশ্য বড় বড় কথা আমার সবাই বলে। মানুষকে চিনে নিতে হয় তার বডি ল্যাঙ্গুয়েজে, মুখের কথায় নয়, মুখের কথায় নয়। যারা মুখের কথায় ভোলে, জানবে তারা পৃথিবী চেনেই না, তারা কিচ্ছু জানে না, কিচ্ছু দেখেনি, কিচ্ছু শেখেনি। তারা যত বড় বড় ডিগ্রিবান হোক, যত বড় বড় তারা সোনার মেডেল পাক, তারা জীবনে কিচ্ছু দেখেনি। যারা শুধু মুখের কথায় শোনে আর মুখের কথায় ভোলে। মানুষকে কিভাবে চিনবে জানো? বডি ল্যাঙ্গুয়েজে। এই চোখ দুটো খুব ইম্পর্টেন্ট। মানুষের চোখ দেখে মানুষকে চেনা যায়, আর কিচ্ছু দেখে না। মানুষের মুখের আয়না বলে, চরিত্রের আয়না এই চোখ দুটো। যাই হোক, চলো আজকে আর খেতে খেতে কিন্তু কথা বলিনি, খাওয়া স্টপ রেখেই কথা বলেছি। চলো আজকে এইটুকুই, বাই।